কোচ হাওয়াস আমাদের প্রথম দিন থেকেই মাথায় এটা ঢুকিয়ে দিয়েছেন, এটা একটা ফ্যামিলি। তো ইস্ট বেঙ্গল একটা পরিবার, ইস্ট বেঙ্গল একটা পরিবার, ব্যাস, এর থেকে বড় কিছু না। এটাই মূল মন্ত্র ছিল। হ্যাঁ, পরিবার থেকে বড় আর কেউ না। আমরা যদি এক না থাকি, একটা ফ্যামিলির মতো না থাকি, তাহলে যত ভালোই প্লেয়ার হোক, যত ভালোই ইন্ডিভিজুয়াল হোক, সে কোনো দিন ট্রফি জিততে পারবে না। তো কোচ হাওয়াস আমাদের প্রথম দিন থেকেই মাথায় এটা ঢুকিয়ে দিয়েছেন, এটা একটা ফ্যামিলি। এই অনুভূতিটা কেমন হয় যে একজন অভিষেক করছে বাংলার ফুটবলের একটা প্রধানে লাল হলুদ জার্সি পরে, তাকে প্রথম ম্যাচই ডার্বি ফেস করতে হচ্ছে? আগের দিন রাত্রে ঘুম হয়েছিল? সারাদিন ঠিকই ছিল। যখন আমি মাঠে গেলাম, যখন আমি মাঠে দেখলাম যে 60,000 ওপরের দর্শক আছে, তখন একটু ফিল হয়েছিল যে না, হ্যাঁ, এটা এখন রিয়েল ডিল। যখন পেনাল্টিটা হয়, সেই মোমেন্টে তো আমার মাথা একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো। সাইড লাইন থেকে কোচ হাওয়াস বলছিলেন যে কোনো ব্যাপার না, তুমি তোমার গেমটা খেলো, আমরা বাইরে থেকে সব দেখেছি, ওটা পেনাল্টি না, এরকম আমাকে বলেছে। হ্যাঁ, মোটিভেট করার জন্য বলেছে। তো তারপরেই আমার ফিল হয় যে এখনও ম্যাচ বাকি আছে, এখনও শেষ হয়নি, আমাদের টাইম আছে জেতার জন্য, এখনও আমরা কামব্যাক করতে পারি। আমি সত্যি কথা বলতে আনোয়ার আলীর ফ্যান, কারণ দেখে এসেছি ফ্যান বয় থেকে আনোয়ার আলীর পাশে খেলা। একদম একদম। যখন আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ হয়েছে, তারপরে মিনার্ভা, এফসি গোয়া, তারপরে মোহনবাগান, তারপরে ইস্ট বেঙ্গল, সব জায়গায় আমি ফলো করেছি। ইন্ডিয়াতে আমার যতদূর মনে হচ্ছে বেস্ট প্লেয়ার। রশিদ অ্যাজ এ ক্যাপ্টেন ইস্ট বেঙ্গল কীভাবে মোটিভেট করে? ও লিডার, সোজা কথা বলতে ও লিডার। কল্যাণী ফুটবলের শহর, কল্যাণী ফুটবলের আঁতুড়ঘর, এবং এই জায়গা থেকে বহু ফুটবলার উঠে এসেছে অতীতে। এবং আমার সামনে এই মুহূর্তে যিনি রয়েছেন, তিনি বাংলার ফুটবলের শেষ দ্বীপ, সন্দীপ মান্ডি। ইস্টবেঙ্গলের রক্ষণে, ইস্টবেঙ্গলের বিদেশিহীন রক্ষণের অন্যতম ভরসা। সম্প্রতি ডুরান্ড চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল, এবং এএফসিতে আল আরাবির বিরুদ্ধে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে। এবং রক্ষণে আনোয়ার আলীর পাশে ভরসা এই সন্দীপ মান্ডি। সন্দীপদা, তোমাকে স্বাগত এক্সট্রা টাইম বাংলায়। এবং আমরা এই মুহূর্তে সন্দীপদার বাড়িতে রয়েছি। আপনাদের সন্দীপদার বাড়ি আসার গল্প, এই পুরো জার্নিটা আপনারা একটা ভিডিওতে অলরেডি দেখেছেন। এবং সেক্ষেত্রে সন্দীপদা, যেটা জিজ্ঞেস করবো, এই যে বাড়িটা, এটা একটা ফুটবলের বাড়ি, তোমার বাবাও ফুটবল খেলতেন, কাকাও খেলেছেন, সেক্ষেত্রে ফুটবল, তোমার ফুটবলার হওয়াটা, এটা কি অবিসম্ভাবী ছিল? মানে হওয়াটাই উচিত ছিল, নাকি ভেবেছিল ছোটোবেলায় অন্য কিছু হবে? না, ছোটোবেলায় তো খেলাধুলোই তো ভালোবাসতাম, পড়াশোনায় তো মন নেই, কিছু নেই। এটা তো স্বাভাবিক ব্যাপার, কারণ বাড়ির সামনেই মাঠ, তো পড়াশোনার কার মন বসে বাড়ির সামনে যদি মাঠ থাকে? তো এটাই স্বাভাবিক যে যদি ফুটবলার না হতাম, কিন্তু কোনো একটা স্পোর্টসের সাথে তো জড়িত থাকতাম। আর ফুটবল তো একটা ভালোবাসা, একটা আবেগ। ছোটো থেকে দেখে এসেছি সিনিয়ররা, বাবারা, কাকা ফুটবল খেলছে, ফুটবল ভালোবাসে। তো এটা একটা ডেস্টিনি বলা যেতে পারে যে ফুটবলারই হবো বলে। সেক্ষেত্রে এই যে এখন ছুটিটা রয়েছে, ছুটিটায় বাড়ির মানুষের সঙ্গে টাইম কাটাচ্ছ কী করে, মা বাবার সঙ্গে টাইম কাটাচ্ছ কী করে? সারা দিনটা, এখন তো কোনো প্র্যাকটিসের শিডিউল নেই, কীভাবে সময় কাটছে সারা দিনটা? সময় তো কাটতে চায় না, কিন্তু যেমন এখন আমি কিছু আগে জিম করে আসলাম, তো এরকম করে একটু টাইম কাটাতে হয় মাঝে মধ্যে। তারপরে আবার বাড়ির লোকের সাথে গল্প করি, দিয়ে বাইরে যাই, বন্ধুদের সাথে দেখা করি। কালকে বন্ধুদের সাথে দেখা করে আসলাম, খুব ভালো লাগলো। এসবই করি। পাশেই যে মাঠটা রয়েছে, ইচ্ছে হলে নেমে পড়তে মন করে? একদম। এখানে তো আমরা বিকেলে খেলাধুলা হয়, তখন সবাই আসে পাড়ার, আর পাড়ার বন্ধুদের, পাড়ার দাদাদের সাথে খেলার মজাই আলাদা। সেটা আমার মনে হয়, সেটা একটা আইএসএল ম্যাচেও আমার যা মনে হয়, সেই ফিলিংটা খুব কমই আসে পাড়ার লোকের সাথে যেটা মানে খেলাধুলা হয়। ডেফিনেটলি আমাদেরও, মানে যখন ধরো আমরা এত খেলা দেখি বা কভার করে, যখন বাড়ি গিয়ে যখন পাড়ার বন্ধুদের সঙ্গে খেলি, সেটা একটা আলাদা অনুভূতি। সেটা
খেলে খুব ভালো লাগে, সবাই একসাথে আসে, পাড়ার দাদাগুলো, ছেলে বন্ধুগুলো সব আসে একসাথে। যখন মাঠে একসাথে নামি তখন একটা ইউনাইটেড ফিল হয়, একদম সবাই একসাথে আছি, একে অপরের যেমন এখন আমি বাইরে আছি, খুব কমই আছি, আর অনেক বন্ধুগুলো আছে যারা কাজ করে, কিন্তু এই বিকালের টাইমটাই তো সবাই একসাথে থাকে, একদম একসাথে মাঠে আসে, তো ওই সময়টাই একটা ম্যাজিক্যাল টাইমের মতো লাগে। এবং যখন ডুরান্ড জিতে ফিরলে, বাড়ি ফিরলে, তখন পাড়ার লোকেরা কি বলছিলেন এবং বন্ধু বান্ধবরা কি বলছিল? বন্ধু বান্ধব তো খুব খুশি। আসার দিনকে আমি মেসেজ করেছিলাম আমার বন্ধুদেরকে হ্যাঁ যে আমি আসছি বা এসেছি বলে বাড়িতে। তো বিকালে সবাই দেখা করেছি, আড্ডা মেরেছি, চাটা খেয়েছি, ওরা একটু মজা করেছে আমার নিয়ে, আমি ওদেরকে নিয়ে মজা করেছি, সব গল্প শুনেছি যে এই কটা বন্ধুদের মধ্যে ইস্ট বেঙ্গল মোহনবাগান সমর্থক রয়েছে? হ্যাঁ আছে তো, আমার অনেক বন্ধুরা আছে মোহনবাগান সাপোর্টার। আমার একটা দাদা আছে অভিষেক ওরাও বলে, সে খুব বড় ইস্টবেঙ্গল সাপোর্টার, আমাকে সবসময় মেসেজ করে যে ভাই আজকে জিততে হবে কিন্তু। তাই এসবই চলে, খুব ভালো লাগে। তো তোমার কাকা মোহনবাগানে খেলেছে, বাবা রেলওয়েতে খেলেছেন, সেক্ষেত্রে এই বাবা কাকাদের দেখে তুমি কিভাবে অনুপ্রাণিত হয়েছো? ছোটোবেলা থেকে তো ফুটবল কালচারের মধ্যে বড় হয়েছো, সেক্ষেত্রে তোমার ফার্স্ট কোচ কি ওনারা দুজনই? হ্যাঁ, ফার্স্ট কোচ আমার বাবা আর কাকা, কারণ ওদের খেলা দেখে আমি বড় হয়েছি। যারা ওয়েস্ট বেঙ্গলের ছেলে আছে সবারই একটা ড্রিম থাকে যে আমি লাল হলুদ নাহলে সবুজ মেরুন জার্সি গায়ে দিয়ে যুবভারতী ক্রীড়াঙ্গনের মাঠে যাতে আমি খেলতে পারি 60-70 হাজার দর্শকদের সামনে, এটাই তো স্বপ্ন থাকে সবার। একদমই। এবং সেই স্বপ্নটা জামশেদপুর হয়ে, ইন্টারকাশি হয়ে অবশেষে ইস্ট বেঙ্গলে এসে পূরণ হলো। একদম একদম, এটাই তো একটা জার্নি বলে এটাকেই, আর এটাই তো শুরু, আরও তো দিন আছে। এই সিজনটাই আমার ফার্স্ট, তো আরও তো সিজন আছে। ফার্স্ট যেদিন কলা পাসে যে ইস্ট বেঙ্গলের হয়ে তুমি সুযোগ পাচ্ছ, সেই অনুভূতিটা কেমন ছিল? লাল হলুদ জার্সিটা যখন ফার্স্ট টাইম গায়ে পড়লে? যখন আমি ফার্স্ট টাইম জার্সিটা গায়ে দিয়েছি তখন খুব ভালো লেগেছিলো। আর প্রথম ম্যাচই তো আমার ডার্বি ছিল। হ্যাঁ, প্রথম ম্যাচই ডার্বি। প্রথম ম্যাচই ডার্বি, সে তো আর কি বলবো, আমি একটু এই অনুভূতিটা কেমন হয় যে একজন অভিষেক করছে বাংলার ফুটবলের একটা প্রধানে লাল হলুদ জার্সি পরে, তাকে প্রথম ম্যাচই ডার্বি ফেস করতে হচ্ছে? আগের দিন রাত্রে ঘুম হয়েছিল? সেটা বলবো না যে ঘুম হয়নি, বাট সারাদিন ঠিকই ছিল। যখন আমি মাঠে গেলাম, যখন আমি মাঠে দেখলাম যে 60,000 ওপরের দর্শক আছে, তখন একটু ফিল হয়েছিল যে না, হ্যাঁ এটা এখন রিয়েল ডিল। একদমই। সেক্ষেত্রে তোমার একটু ছোটোবেলার দিনগুলো বলো। এই কল্যাণী মিউনিসিপ্যালিটি থেকে তুমি উঠে এসেছো এবং এখানে ছোটোবেলার কোচ তারা তোমাদেরকে তৈরি করেছেন, সেক্ষেত্রে সেখান থেকে ইস্ট বেঙ্গলের এই বিদেশিহীন রক্ষণে আনোয়ার পাশে দাঁড়ানো, এই পুরো জার্নিটা যদি তুমি একটু এক কথায় আমাদেরকে বলো। ফার্স্ট অফ অল, আমার ফার্স্ট ক্লাব হচ্ছে আমাদের পাড়ার ক্লাব, সবারই সেটাই থাকে, কল্যাণী আদিবাসী স্পোর্টিং ক্লাব যেটা আমাদের আছে। তো ওখান থেকে দিয়ে আমার দাদারা মদন মান্ডি, বলরাম মান্ডি সবাই ওখানে যেত, কল্যাণী মিউনিসিপ্যালিটি স্পোর্টস একাডেমিতে। তো ওদের হাত ধরে আমি গেছি, ওরা আমাকে নিয়ে গেছে, ওখানে প্র্যাকটিস করেছি। ওখানে আমাদের আছে কাজু স্যার আছে, তো উনি প্র্যাকটিস করান, এখনও প্র্যাকটিস করান, এখনও দেখা হয় গেলে। ওই একাডেমিতে প্রায় আমাদের এখানে সবাই গেছে, কল্যাণী মিউনিসিপ্যালিটিতে সবাই গেছে, যেমন আমাদের লাকড়াদা হয়ে গেল, তারপরে অমিত টুডুর নাম সবাই শুনেছে, সবাই গেছে ওখানে। সিনিয়রদের দেখে অনেক শিখেছি, ওটাই আঁতুর ঘর। হ্যাঁ ওটাই একদম। এবং সেক্ষেত্রে স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করছি, এই তুমি মিউনিসিপ্যালিটি থেকে এখান থেকে উঠে এসে ইস্ট বেঙ্গলের এতে, এবং তুমি জামশেদপুরের হয়ে শিল্ড জিতেছো এবং তারপর ইন্টারকাশির হয়ে হাবাসের তত্ত্বাবধানে খেলেছো, আবার ইস্ট বেঙ্গলের হয়ে হাবাসের তত্ত্বাবধানেই যাত্রা শুরু করছো। এখনও পর্যন্ত তোমার জীবনের কি সেরা কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস? এখনও পর্যন্ত হ্যাঁ বলতে পারি সেরা কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাস, বাট
আমাকে যে জামশেদপুরে হাত ধরে আমাকে তুলেছে তিনি হচ্ছেন কার্লোস সান্তামারিনা। আচ্ছা। ওনাকে আমি কোনোদিনও ভুলতে পারবো না, কারণ উনি আমাকে ফার্স্ট একাডেমি থেকে সিনিয়র টিমে প্রমোট করেছেন। ওনার হাত ধরেই যাকে বলে যে প্রফেশনাল ক্যারিয়ারটা চালু করেছে আমি, তো ওনাকে কোনোদিনও ভোলা যাবে না। এবং এত কিছুর মধ্যে বাবা তো নিশ্চয়ই বাবা ফুটবল খেলতেন, সেক্ষেত্রে বাবা শুরুর দিকটা তো সেরকমভাবে নিশ্চয়ই ঠিক যায়নি, সেক্ষেত্রে ওই লড়াইয়ের দিনগুলো তোমার ছোটোবেলাটা কীরকম কেটেছে? সেক্ষেত্রে বাবা তো অনেক কষ্ট করে সংসার চালিয়েছেন এবং সেখান থেকে তারপরে চাকরি পেয়েছেন এবং তুমি তারপর থেকে এস্টাবলিশ ফুটবলার হওয়ার পথে এগিয়েছো। সেই লড়াইয়ের দিনগুলো কেমন ছিল? কোনো কিছু না পাওয়া, কোনো কিছুর অভাব? বাবারা তো কষ্ট করেছে, কিন্তু সেই কষ্টটা আমাকে কোনোদিন ফিল হতে দেয়নি। কারণ আর অনেকবার দেখেছি বাবা যেমন কষ্ট করেছেন যে ভোরে আমি যখন ঘুমাচ্ছি তখন সকালে 4টার সময় বেরিয়ে গেছেন কলকাতা, সেই তখন তো রেল এফসির ওখানে, তো সকালে বেরোতেন 4টার সময়, আসতেন তখন আমি ঘুমাচ্ছি, সে 10টা বেজে গেছে এমন হয়েছে, দেখা হতো না। মাঝে মধ্যে যখন ছুটি থাকতো তখন দেখা হতো, এমনও হয়েছে। তো এমন করে দিন কেটেছে, কিন্তু সেই কষ্টটা বাবা মা আমাকে কোনোদিন ফিল করায়নি, আমাকে আমার বোনকে। আমরা যা চেয়েছি বাবা মা নিজের স্বার্থের মধ্যে করেছেন। মানে বাবা যে কষ্টটা পেয়েছেন সেটা তার ছেলে মেয়েদের মধ্যে কখনো হতে চান এটা দেন? আমাদের কোনোদিন সেই কষ্টটা ফিল করতে দেননি, আমাকে হোক আমার বোনকে হোক। এবং ছোটোবেলা থেকেই কি তাই ফুটবলার তৈরি করবেন এই মেন্টালিটিটা ছিল না? উনি যেহেতু নেই, এখন অফিস গেছে বলে আমি জিজ্ঞেস করতে পারছি না। সে তো সব দেখো, অবভিয়াসলি বাবা ফুটবল খেলছে, তো একটা মনের ভেতরে থাকে না যে ছেলেও ফুটবল খেলুক, একটা ভালো জায়গায় যাক, এটা সবারই থাকে, সব প্যারেন্টসেরই থাকে এটা। এবার আসি মূল প্রসঙ্গে। সেদিন এএফসিতে যেটা আমরা সবাই দেখেছিলাম যে তোমার একটা ভুলে পেনাল্টি পেয়েছিল আল আরাবি, এবং তারপর পেনাল্টি থেকে তারা গোল করে এবং তোমার একমাত্র সেভেই আরও একটা নিশ্চিত গোল কিন্তু সেদিন কার্যত তুমি বাঁচিয়ে দিয়েছিলে। সেটা গোল হলে হয়তো ম্যাচের রেজাল্ট পাল্টে যেতে পারতো বা অন্য কিছু হতো। সেক্ষেত্রে এই একটা ভুল করার পরেও তোমার যে ফিরে আসা, ওই যে মানসিক পরিবর্তনটা, ওই মোমেন্টে কী হয়েছিল? যখন পেনাল্টিটা হয় সেই মোমেন্টে তো আমার মাথা একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো, কারণ এত বড় একটা স্টেজে পুরোটা ঠিক গেছে, হ্যাঁ পুরো ম্যাচ শুরু থেকে শেষ অবধি ওই একটা মোমেন্ট আমার যে মিস্টেকটা হয়েছে ওটাই মনে হচ্ছে বড় মিস্টেক। তো সেই মোমেন্টে আমার তো প্রথম হয়ে গেছিলো, ব্ল্যাকআউট হয়ে গেছিলো যে কী হচ্ছে আমার সাথে। বাট তারপরে আমার সাথে সবাই ছিল, টিমমেটরা ছিল মাঠের ভেতর আমার সাথে, এক্সপিরিয়েন্স মোস্ট টিমে রাশিদ ছিল, তারপরে প্রভসুখন গিল ছিল, আনোয়ার আলী ছিল, সবাই ছিল। আর সাইড লাইন থেকে কোচ আওয়াজ বলছিলেন যে কোনো ব্যাপার না, তুমি তোমার গেমটা খেলো, আমরা বাইরে থেকে সব দেখেছি, ওটা পেনাল্টি না, এরকম আমাকে বলেছে, হ্যাঁ মোটিভেট করার জন্য বলেছে। তো তারপরেই আমার ফিল হয় যে এখনও ম্যাচ বাকি আছে, এখনও শেষ হয়নি, আমাদের টাইম আছে জেতার জন্য, এখনও আমরা কামব্যাক করতে পারি। তারপরে তো জয় গুপ্তার সেই গোল, সে মেমোরেবল গোল, সে কেউ ভুলতে পারবে না। তারপরেই আবার রাশিদ, তারপরে ডেভিড, দানু, আর তো পেছনে তাকানোর কোনো ব্যাপারই নেই।
এবং তারপর তুমি ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে গেলে যেটা দেখলাম যে কান্নায় ভেঙে পড়েছিলে, এবং তারপর প্রত্যেকে, রশিদ থেকে শুরু করে এডমন্ড, প্রত্যেকে এলো তোমাকে জড়িয়ে ধরলো এবং তোমাকে উদ্বুদ্ধ করার চেষ্টা করলো। এই যে ইস্টবেঙ্গল ড্রেসিং রুমে যে একজন ভুল করলো তাকে কিভাবে উদ্বুদ্ধ করা যায়, বিশেষ করে রশিদ একজন অধিনায়ক হিসাবে যেরকমভাবে এসে এইটা দলের মধ্যে এটা কীরকমভাবে বন্ডিংটা ছড়িয়েছে, একটু যদি ড্রেসিং রুমের কথাটা বলো। কোচ হাওয়াস ফার্স্ট দিন থেকেই যখন এসছেন তখন থেকেই আমাদের বলে দিয়েছেন এটা ফার্স্ট টিম, তারপরে তোমার ইন্ডিভিজুয়াল যায়, টিম, ফ্যামিলি। মানে আমরাই এখন ধরো পুরো সিজনটা খেলছি, আমরা যদি এক না থাকি, একটা ফ্যামিলির মতো না থাকি, তাহলে যত ভালোই প্লেয়ার হোক, যত ভালোই ইন্ডিভিজুয়াল হোক, সে কোনো দিন ট্রফি জিততে পারবে না। তো কোচ হাওয়াস আমাদের প্রথম দিন থেকেই মাথায় এটা ঢুকিয়ে দিয়েছেন এটা একটা ফ্যামিলি। তো ইস্টবেঙ্গল একটা পরিবার, ইস্টবেঙ্গল একটা পরিবার, ব্যাস, এর থেকে বড় কিছু না, এটাই মূল মন্ত্র। হ্যাঁ, পরিবার থেকে বড় আর কেউ না। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ফার্স্ট ডার্বি অ্যান্ড দ্য লাস্ট ডার্বি? মানে প্রথম ডার্বিতে তোমাদের হারতে হয়েছে, সেকেন্ড ডার্বিতে 4-1, এই মাঝখানের এটাতে তোমাদেরকে একটা টাফ শিডিউলের মধ্যে দিয়ে যেতে হতো, এএফসি ডুরান্ডের ম্যাচ, একটা ছুটি পাচ্ছিলেন না সেরকমভাবে। এই মাঝে গ্যাপটা এমন কি পরিবর্তন হলো যে পুরো দলটা 360 ডিগ্রি ঘুরে গেল? মেন্টালিটি ফার্স্ট দিন থেকেই, যেমন আমি বললাম, ফার্স্ট দিন থেকেই কোচ হাওয়াস আমাদেরকে বলে দিয়েছেন এটা একটা ফ্যামিলি। তখন উনি অত টাইম পাইনি যে প্র্যাকটিস করাবেন, আমাদেরকে খুব ভালো প্র্যাকটিস করাবেন। বাট আমার এটা মনে হয় যে আমাদের ফার্স্ট ডার্বি অত খারাপ যায়নি, ওই একটা গোলের জন্যই আমরা হেরেছি। বাদ বাকি আমরা আরও চান্স ক্রিয়েট করেছি, মনে হচ্ছে আমরা মোহনবাগানের থেকে বেশি চান্স ক্রিয়েট করেছি। বাট সেকেন্ড যেটা ম্যাচ হয়েছে আমরা চান্সও ক্রিয়েট করেছি আর গোলও করেছি। এই গোল করাটাই সবথেকে বড় ডিফারেন্স যেটা হয়েছে আর কি। এবং সেক্ষেত্রে নিশ্চয়ই তুমি শুনে থাকবে যে 5 গোল সেদিন ইস্টবেঙ্গল 5 গোল দিয়েছিল মোহনবাগানকে। সেক্ষেত্রে সেদিন যদি 5 গোল হয়ে যেত, সেই মেন্টালিটি কি তোমাদের মধ্যে ছিল যে হ্যাঁ করে দেবো? দেখো, সেই তো সবাই চায় যে এখন দেখো বার্সেলোনা 2-3 গোলে থেমে থাকে না, ওরা যত চান্স পায় ততটাই গোল করে। আর কোচ হাওয়াস আমাদেরকে বলে দিয়েছিলেন যত চান্স পাবি তত গোল করবে, ব্যাস। 5টা 6টা যত এখন তো চান্স পেয়েছিলাম আমরা, আর সেগুলো কনভার্ট করতে পারি। আর তো চান্স ক্রিয়েট করেছি আমরা, আর তো গোল করতে পারলাম না, কিন্তু মাথায় ছিল যে হ্যাঁ আরও হবে। আমি দুটো প্লেয়ারের নিয়ে একটু জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে আনোয়ার আলীর সঙ্গে তুমি জুটি বাঁধলে। সেক্ষেত্রে এই আনোয়ার আলী তোমাকে কীভাবে উদ্বুদ্ধ করছে এবং আনোয়ার আলী খেলোয়াড়টা কেমন? মানে তুমি সবাই জানি আমরা, তার উপরে একটা মানসিক চাপ রয়েছে, সেটা সে খেলার মধ্যে কখনো প্রকাশ করে না। আনোয়ার আলী ডিফেন্সের ভরসা, অধিনায়কত্ব, নেতৃত্ব দেন। সেক্ষেত্রে আনোয়ার কীভাবে তোমাকে হেল্প করেছে বা আনোয়ার ওই রক্ষণ ভাগটায় কীভাবে ইস্টবেঙ্গলকে নেতৃত্ব দেন, তুমি তো সামনে থেকে দেখেছো। বলতে গেলে আনোয়ার ভাই খুব মানে একদম কাম মানুষ। তুমি যেমন বললে প্রেশার, আমার মনে হয় না যে ও কোনোদিন প্রেশার নিয়েছে। এই যেটা ওনার চলছে মাঠের বাইরে মাঠের ভেতরে, আমার মনে হয়নি কোনোদিনও যে উনি কোনো প্রেশার নেন। তাই উনি যে প্রেশার নেন না, তাই জন্য মনে হচ্ছে উনি এত ভালো খেলেন। আর এতদিন আমি সত্যি কথা বলতে আনোয়ার আলীর ফ্যান, কারণ দেখে এসেছি ফ্যান বয় থেকে আনোয়ার আলীর পাশে খেলা। একদম যখন আন্ডার-17 ওয়ার্ল্ড কাপ হয়েছে, তারপরে মিনার্ভা, এফসি গোয়া, তারপরে মোহনবাগান, তারপরে ইস্টবেঙ্গল, সব জায়গায় আমি ফলো করেছি। ইন্ডিয়াতে আমার যতদূর মনে হচ্ছে বেস্ট প্লেয়ার। একদমই। এবং আরেকজনের কথা জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে রশিদ। যে ইস্টবেঙ্গল দল চ্যাম্পিয়ন হয়েছিল, সেই ইস্টবেঙ্গল দলের প্রায় প্রত্যেকটা বিদেশি এই মুহূর্তে ইস্টবেঙ্গলের নয়, একমাত্র রশিদ থেকে গিয়েছেন এবং ইস্টবেঙ্গল জনতার কাছের মানুষ হয়ে উঠেছেন রশিদ। সেদিনকেও যখন তুমি কাঁদছিলে, তোমার পাশে এসে যে ছবিটা আমি তুলেছিলাম, সেক্ষেত্রে তোমার দিকে তাকিয়ে মানে তুমি ডিজার্ভ করো
সেটা তুমি দেখাচ্ছিলে। রশিদ অ্যাজ এ ক্যাপ্টেন ইস্ট বেঙ্গলকে কীভাবে মোটিভেট করে? ও লিডার, সোজা কথা বলতে ও লিডার। মাঠের বাইরে যেমন ও শান্ত, তারপরে ও ফান লাভিং আছে অনেক, খুব ভালো হাসি খুশি থাকে, সবার সাথে কথা বলে, তারপরে তোমাকে বোঝাবে যে কি হচ্ছে কেমন হচ্ছে। ও এই তো যেমন বলে না যে লিডারগুলো তোমাকে বলবে না যে এই করো ওই করো, করে দেখাবে, ওইরকম টাইপের আছে। হ্যাঁ, রাশিদ করেও দেখিয়েছে ইস্টবেঙ্গল সমর্থকদের, ইস্টবেঙ্গল ক্লাবকে সবাইকে করে দেখিয়েছে যে হি ইজ এ লিডার। এবং যেটা অবশ্যই লাস্ট যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে ইস্টবেঙ্গল সমর্থকদের কি বলতে চাও? সবে তো মরশুম শুরু হয়েছে, ডুরান্ড চ্যাম্পিয়ন, এএফসিতে একটা ভালো ফল, সামনে এএফসির আর ACL 2 এর আরও বড় রাউন্ড রয়েছে এবং ISL একটা গোটা মরশুম পড়ে রয়েছে। সমর্থকদের কি বলতে চাও লাল হলুদ জন্য? ওদেরকে তো অনেক অনেক ধন্যবাদ বলতে চাই। আর একটা AFCতে ওই মিস্টেকের পরে আমার তো মনে হয় না এরকম কোনো প্লেয়ার সাপোর্ট পেয়েছে এত বড় ভুলের পর। বাট ওরা আমাকে সাপোর্ট করেছে, ওরা আমাকে এগোনোর জন্য আরও হেল্প করেছে। তো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর এরকমই সাপোর্ট করতে থাকো ব্যাস আমাদেরকে। একদম। এবং লাস্ট একটা র্যাপিড ফায়ারে যাব, মেসি নাকি রোনাল্ডো? মেসি, 100%। বিশ্বকাপ হারার পরে কি মনে হয়েছিল? বিশ্বকাপ ফাইনালে হারের পরে খারাপ তো লেগেছিল, বাট যেভাবে মেসি খেলেছে, যেভাবে আর্জেন্টিনা টিম খেলেছে, খুব ভালো লেগেছে। এবং সেক্ষেত্রে ক্লাব ফুটবলে বার্সা। রাজ্যে খেলা দেখা হয় মাঝে মধ্যে, যখন প্র্যাকটিস আর ম্যাচ ওটা একটু দেখে করতে হয়, কারণ আমাদেরকেও তো ঘুমাতে হবে, প্র্যাকটিস করতে হবে। শাহরুখ নাকি সালমান? শাহরুখ। আর বেস্ট মানে সিঙ্গার কার গান শুনতে পছন্দ করো? সিঙ্গার তো বলা যাবে অনেক আছে। সে তো আমাদের অরিজিৎ সিং হয়ে গেল, তারপরে করণ অজলা হয়ে গেল, তারপরে ডিভাইন হয়ে গেল, এইসব শোনা হয়। এবং ছুটি পেলে বাড়িতে সময় কাটানো নাকি ঘুরতে যাওয়া? বেশিরভাগ টাইম বাড়িতেই, তারপরে বন্ধুদের সাথে। মোস্ট অফ দ্য টাইম বিকেলে তো বন্ধুদের সাথেই কেটে যায়। মাঝে মধ্যে যখন বাড়ি আসি তখন বাবা বলে 8টার পরে ফোন আসে, তো কী করছিস তখন? তাই বলি এই ছুটিতে এসেছি, একটু বন্ধুর সাথে তো হবে আর কি, বসে আছি, আড্ডা মারছি। বাবা কি এখনও বকা দেন? অবশ্যই বকা দেন না, এখন একটু বোঝানোর চেষ্টা করেন আর কি। এবং ডুরান্ড জয়ের পর গোটা পরিবারকে নিয়ে তুমি মাঠে গিয়েছিলে এবং তারপরে যখন ওই মেডেলটা মাকে পরিয়ে দিলে, ডুরান্ড জয়ের মেডেলটা, অনুভূতিটা কেমন ছিল? সে খুব ভালো লেগেছিল। আর পরিবারের থেকে তো আগে কেউ না, তো ওদেরকে আগে আমি খুঁজছিলাম যে কোথায় গেল, এখনও আসছে না। যখন আসলো তখন খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ সঞ্জিতদা আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং বেস্ট অফ লাক। সামনে একটা লং সিজন রয়েছে এবং সেখানে তুমি ইস্ট বেঙ্গলকে আরও ট্রফি দাও, সেটা অবশ্যই আশা করবো। এবং বাংলার ফুটবলের এই মুহূর্তে দেখুন সৌভিকদা তিনি রয়েছেন, ওদিকে মোহনবাগানের সুভাশিসদা, তারা তাদের কেরিয়ারের শেষ লগ্নে রয়েছেন। নতুন করে আর বাঙালি ফুটবলার আমাদের সামনে দেখা যাচ্ছে না, এবং ওই যেমনটা শুরু করেছিলাম, বাংলার ফুটবলের শেষ দ্বীপ সন্দ্বীপ ইস্টবেঙ্গলের লাল হলুদ পতাকা এগিয়ে নিয়ে চলছে, এবং আগামী দিনে আরও ইস্টবেঙ্গলের দায়িত্ব সন্দীপদার কাঁধে থাকবে। বেস্ট অফ লাক, এবং অবশ্যই দেখতে থাকুন এক্সট্রা টাইম বাংলা। আপনাদের অসংখ্য ধন্যবাদ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।